রিসেন্টলি বাংলার রাজনীতিতে হিন্দু মুসলিম কথাটা খুব শোনা যাচ্ছে, আর তার সাথে সাথে রাজনীতির বাজারটাও গরম হচ্ছে। আর এর কারণ হলো 2026-এর বিধানসভা ভোট। একদিকে আরজি কর এবং চাকরি বাতিল কাণ্ডের জন্য টিএমসি খানিকটা ব্যাকফুটে রয়েছে, আর অপরদিকে বিজেপি ধর্মের রাজনীতি থেকে বেরোতেই পারছে না। দেখুন, আপনি মানেন চাই না মানেন, বাংলা সহ সারা ভারতবর্ষের যে কোনো জিনিসের পিছনে রাজনীতি থাকেই। তাই বর্তমান অবস্থাকে দেখে আমি এই বিষয়ে কন্টেন্ট না বানিয়ে থাকতে পারলাম না। আপনি কাকে ভোট দিচ্ছেন তার উপরেই ডিপেন্ড করবে আপনার আগামী 5 বছরের লাইফস্টাইল কেমন হবে। তাই সবার মনে একটাই প্রশ্ন আসে, আগামী বিধানসভায় জিতবে কে? সত্যিই কি হিন্দুরা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের কথা মেনে শুধুমাত্র ধর্মের নিরিখে বিজেপিকে ভোট দেবে? আমাদের যদি 1,70,000 লোক রাম মন্দিরের জন্য শহীদ হতে পারে, আমরাও ধর্ম পালনের জন্য শহীদ হতে প্রস্তুত আছি। हिंदू को घर में बंद करने की जो साजिश रची थी वो सफल नहीं हुई। নাকি বিগত 15 বছরের উন্নয়নের নিরিখে বাংলার মানুষ টিএমসিকে চতুর্থবারের জন্য আবার একবার ক্ষমতায় নিয়ে আসবে, যেখানে টিএমসির উপর অলরেডি অনেকগুলো কেলেঙ্কারি অ্যালিগেশন লেগেছে। তবে যাই হোক, এই ভিডিওটা আমরা অনেক রিসার্চ করার পরে এনেছি। আমি অন্তত এতটুকু বলতে পারি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনি বর্তমান বাংলার রাজনীতি সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবেন। তো চলুন শুরু করি। এই ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য নিউজ চ্যানেল, নিউজ রিপোর্ট এবং এআই দ্বারা সংগ্রহ করা হয়েছে, যাতে সত্যি শোনার ক্ষমতা নেই অনুগ্রহ করে তারা এই ভিডিও থেকে বিরত থাকবেন। আমরা এই ভিডিওতে বর্তমান রাজনীতির আসল পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি। উপস্থিত বুদ্ধি সম্পূর্ণ মানুষ এই ভিডিও থেকে অনেক পজিটিভ দিক খুঁজে পাবেন, আর যারা নেগেটিভ দিক পাচ্ছেন তাদেরকে অনুরোধ করব এই নেগেটিভ থেকে কিছু শিখে সেটাকে পজিটিভে কনভার্ট করার জন্য। আমরা কোনো নির্দিষ্ট দলকে সাপোর্ট করি না। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমাদের কাজ আসল তথ্য আপনাদের সামনে নিয়ে আসা, আর আমরা সেটাই করছি। ধন্যবাদ। 2014 থেকে 2022-এর মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রেড প্রায় 27 গুণ বেড়েছে, আর বিগত কয়েক বছরে অনেকগুলো বড় রেডও টিএমসি নেতাদের উপরে হয়েছে। 2013-তে সারদা কেলেঙ্কারি, 2016-তে নারদা স্টিং অপারেশন, রোজ ভ্যালি কেলেঙ্কারি, 2022-এ স্কুল সার্ভিস কমিশন কেলেঙ্কারি, 2022-এ গরু পাচার কেলেঙ্কারি, 2023-এ রেশন দুর্নীতি। এরকম অন্তত 6টি বড় দুর্নীতির অভিযোগ, তার সাথে সাইক্লোনের ত্রিপল বিতরণ, কাটমানি এবং সিন্ডিকেটের মতো আরো অনেক ছোট দুর্নীতির অ্যালিগেশন লেগেছে টিএমসির উপর। আর এই কারণে টিএমসির অনেক বড় বড় নেতা দুর্নীতির মামলায় জড়িয়ে বেশ কয়েকদিন জেলও খেটেছে এবং এখনো খাটছে। কিন্তু আপনি কি জানেন যে টিএমসি নেতাগুলোর উপর এই দুর্নীতির অ্যালিগেশন লেগেছে তার মধ্যে কতজন দোষী সাব্যস্ত হয়েছে? 0। এখনো পর্যন্ত কোনো টিএমসি নেতার উপর সেন্ট্রাল গভর্নমেন্টের তদন্তকারী সংস্থারা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি, এবং কয়েকটি তদন্ত এখনো পর্যন্ত চলছে। বেশিরভাগ ক্ষেত্রেই কয়েক বছর জেল খাটার পর এদের জামিন হয়ে যায়, তার কারণ উপযুক্ত প্রমাণ থাকে না এদের বিরুদ্ধে। সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কয়েকটি তদন্তকারী সংস্থার হাতে এই ক্ষমতা আছে যে তারা শুধুমাত্র সন্দেহের জেরে যে কাউকে অ্যারেস্ট করতে পারে এবং কাস্টাডিতেও রাখতে পারে বেশ কয়েকদিন। কিন্তু মজার জিনিস তো অন্য জায়গায় লুকিয়ে আছে। যখন কোনো টিএমসি বা অপোজিশন কোনো লিডারের ওপর দুর্নীতির অ্যালিগেশন লাগে এবং তাদের উপর রেড হয়, তখন তারা এপার থেকে ওপারে চলে যায়। বিশ্বাস হচ্ছে না? প্রমাণ দেখুন। 2014-র পর প্রায় 25 জন অপোজিশন লিডারের ওপর কারাপশনের অ্যালিগেশন লেগেছে, যার মধ্যে 23 জন বিজেপি জয়েন করে নিয়েছে। আর তার সাথে সাথে তাদের উপর লাগা অ্যালিগেশন। সিবিআই সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। সংবাদ মাধ্যমকে এড়াতে পিছনের গেট দিয়ে সিবিআই অফিসে ঢুকলেন শুভেন্দু অধিকারী। এর আগে নারদকাণ্ডে সিবিআই তাকে 2বার নোটিশ দিলেও সময় চেয়ে হাজিরা এড়ান শুভেন্দু অধিকারী। যদিও নারদা কাণ্ডের ভিডিও শুভেন্দু অধিকারী বিজেপি জয়েন করার কিছুদিনের মধ্যেই ইউটিউব সহ সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রায় গায়েবই হয়ে গেছে। হয়তো এটা কোইন্সিডেন্ট হতে পারে। এনিওয়েজ, প্রতিবারের বিধানসভা ভোটের আগে বিজেপি ঠিক যে জিনিসটা প্রতিটা রাজ্যে করে থাকে, অর্থাৎ একের পর এক অপোজিশন লিডারকে বিজেপিতে জয়েন করানো, এবার সেটাই বুমেরাং হয়ে গেছে। একের পর এক বিজেপি এবং সিপিএম এর কাউন্সিলর আর বিধায়ক টিএমসিতে যোগদান করছে। রায়দিঘির 50টি পরিবারের তৃণমূল কংগ্রেসে যোগদান, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান প্রায় 200 জনের দলবদল। 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি তৃণমূলে যোগদান করেছেন। সিপিএম ছেড়ে তৃণমূলে কাউন্সিলর সন্ধ্যা রানী মণ্ডল। 26-এর ভোটের আগে ফের বঙ্গ বিজেপিতে ভাঙন। শুভেন্দু অধিকারী খাস তালুক, সেখান থেকেই আজ তৃণমূলে যোগ দিতে পারেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল সূত্রের খবর। আমরা জানি না এর গভীর রহস্যটা কি, কেনই বা তারা এক দল ছেড়ে অন্য দলে যায় সেটা তারাই বলতে পারবেন। এসব তো ঠিক আছে, কিন্তু সব থেকে বড় অভিযোগ যেটা উঠেছে সেটা হলো ভোটার লিস্টে গোলমালের অভিযোগ। একদিকে টিএমসির অভিযোগ যে বাইরের রাজ্যের ভোটার অথচ এপিক নাম্বার এই রাজ্যের, আবার কিছু কিছু ক্ষেত্রে ভুয়ো ভোটারের নামও ভোটার লিস্টে রয়েছে, মারা গেছেন এমন কেউ তার নামও ভোটার লিস্টে রয়েছে। এরকম একাধিক অভিযোগ বিজেপি এবং টিএমসি নিজেদের মধ্যে করছে। বিজেপি বলছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদেরকে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এনে ভোটার হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। 50 লক্ষর বেশি রোহিঙ্গা মুসলমান ভোটার আছে। আর টিএমসির অভিযোগ ইউপি, বিহার এবং বাইরের অনেক রাজ্যের ভোটারের নাম এই রাজ্যের ভোটার লিস্টে তুলছে বিজেপি, ঠিক যেমন দিল্লির ক্ষেত্রে অ্যালিগেশন লেগেছিল। দিল্লিতে আপনি যদি দেখেন ভোটার তালিকায় 2024-এ লোকসভা নির্বাচন থেকে 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে, যেটা গত 14 বছর
বছরে হয়নি। আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারেনি। তবে যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে এটা অত্যন্ত মারাত্মক একটি বিষয়। তবে আমাদের পরামর্শ, ভোটার লিস্টে নাম আছে কিনা সেটা অবশ্যই যাচাই করে নেবেন ভোটের আগে। মনে আছে 2019-এ যখন জয় শ্রীরাম স্লোগানটি প্রচুর প্রচারিত হয়েছিল, বিজেপি শুধুমাত্র এই একটি স্লোগানের উপর বেস করেই লোকসভায় 19টি সিট পেয়েছিল। এক ধাক্কায় বিজেপির এতটা উত্থানের কারণ ছিল ধর্মীয় আবেগ। বিজেপি সারা ভারতবর্ষে এই একই কাজ দীর্ঘদিন ধরে করে এসেছে এবং তার জন্যই তারা পরপর 3বার সেন্ট্রালে সরকার গঠন করতেও সক্ষম হয়েছে। আর শুভেন্দু অধিকারী এই বিষয়টাকে ডিটেলসে অবজার্ভ করার পর 2026-এ সেই আবেগটাকেই আবার ফিরিয়ে আনতে চাইছে। 2019-এ জয় শ্রীরামের পরিবর্তে মমতা ব্যানার্জির পাল্টা স্লোগান ছিল জয় বাংলা। এটাতে টিএমসি খানিকটা সাফল্যও পেয়েছিল। তখন অবশ্য বিজেপি নিজেদেরকে সেকুলার দল হিসেবে চিহ্নিত করত, কিন্তু বর্তমানে যে ধরনের ভাষা বিজেপির তরফ থেকে শোনা যাচ্ছে তাতে তারা নিজেরাই প্রমাণ করছে তারা সেকুলার দল নয়, অন্তত পশ্চিমবঙ্গে। আর এই বিষয়টিকে নিয়ে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল উল্লেখ করেছেন, তারা শুধুমাত্র হিন্দুদের নিয়ে চলতে চান না, তাদের সর্বধর্মের সাপোর্ট চাই যাতে বাংলায় তারা সরকার গঠন করতে পারে। আমাদের মুসলমান ভোট, সবার ভোট দরকার। আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না, আমাদের সরকার বানানো দরকার। এটা তিনি যথাযথই বুঝেছেন। শুধুমাত্র হিন্দু ভোটারদের নিয়ে বিজেপি কখনোই বাংলায় সরকার গঠন করতে পারবে না, তার কারণ 40%-এরও বেশি সংখ্যালঘু ভোটার পশ্চিমবাংলায় রয়েছে, যার মধ্যে খুবই কম সংখ্যক ভোটার বিজেপিকে ভোট দেবে। কিন্তু অপরদিকে বহু হিন্দু ভোটার রয়েছে যারা শুধুমাত্র টিএমসিকেই ভোট দেবে। তাই যদি শুধুমাত্র হিন্দু ভোটারদেরকে নিয়ে বিজেপির ক্ষমতায় আসতে হয় তাহলে 70%-এরও বেশি হিন্দুকে বিজেপিকে ভোট দিতে হবে, তারপরে হয়তো বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারবে। তাই যদি কিছু বড় রাজ্যের উদাহরণ আমি আপনাকে দিই তাহলে গুজরাটে প্রায় 90% হিন্দু ভোটার, উত্তরপ্রদেশে প্রায় 80% হিন্দু ভোটার এবং বিহারে প্রায় 83% হিন্দু ভোটার। আর তার জন্যই হয়তো এই রাজ্যগুলোতে বিজেপি খুব ভালোভাবে হিন্দুত্বের আবেগকে কাজে লাগাতে পেরেছে। কিন্তু পশ্চিমবাংলায় প্রায় 60 থেকে 70% হিন্দু ভোটার, তা আবার 2011 রিপোর্ট অনুযায়ী। তাই এত বেশি পার্সেন্টেজের ডিফারেন্স থাকার জন্যই বেশ কিছু বিজেপি নেতা শুধুমাত্র হিন্দুত্বের রাজনীতি করা থেকে বিরত থাকতে চাইছে। অন্য রাজ্যে বিজেপির এই ধর্মীয় কৌশল কাজে লাগার আরো একটি বড় কারণ হলো শিক্ষাগত যোগ্যতার পরিসংখ্যান। উত্তরপ্রদেশে শিক্ষিতর হার 67%, বিহারে শিক্ষিতর হার 61%, সেখানে বাংলায় শিক্ষার হার 76%। এবং এটা একটা ফ্যাক্টর, যেখানে শিক্ষার হার সব থেকে বেশি সেখানে ধর্মের ভাবাবেগটা কাজে লাগাটা খুব কঠিন হয়ে যায়। তাছাড়া বাংলায় ধর্মের রাজনীতি করে সাফল্য পেয়েছে এমন একটি দলেরও নজির নেই, কারণ বাংলার সম্প্রীতি এবং সংস্কৃতি সারা ভারতবর্ষের অন্য রাজ্যের তুলনায় খানিকটা আলাদা। এখানে ছোটবেলা থেকেই শেখানো হয় এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। কোনোদিনও কোনো বাঙালি মনীষী ধর্মীয় বিভাজনকে প্রাধান্য দেননি। তাছাড়া ধর্মীয় মেরুকরণ অত্যন্ত একটি ভায়োলেন্স বিষয়, আর বাঙালি একটি অত্যন্ত শান্তিপ্রিয় জাতি। তাই বিজেপি এই বিষয়ে কতটা সাফল্য পাবে সেটা সময়ের অপেক্ষা। তবে যেদিকে বিজেপি এগিয়ে সেটা হলো বর্তমান ডিজিটাল যুগে আইটি সেল। বিভিন্ন ক্ষেত্রে বহু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনোভাবে টিএমসি বা বাংলার অন্য কোনো দল বিজেপির আইটি সেলের সঙ্গে কম্পিটিশন করতেই পারবে না। চ্যাটজিপিটির রিপোর্ট অনুযায়ী অনুমান করা যায় যে বিজেপি প্রতি বছর তার আইটি সেলের পিছনে প্রায় 500 থেকে 1000 কোটি টাকার কাছে খরচা করে, যার মধ্যে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, বিজ্ঞাপন এবং মাইক্রো টার্গেটও অন্তর্ভুক্ত রয়েছে। তাছাড়া বহু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজেপির সমর্থকরা অত্যন্ত অ্যাক্টিভ, যেটা বিজেপিকে আরো একটা অ্যাডভান্টেজ তৈরি করে দেয়। বর্তমান যুগে যদি কোনো দল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্ট্রং হয় তাহলে তারা 30% অ্যাডভান্টেজ প্রথমেই পেয়ে যায়। আর মেন স্ট্রিম মিডিয়া নিয়ে বেশি কিছু বলার নেই, তার কারণ সবাই জানে তাদের অবস্থা। শুধুমাত্র একটা পরিসংখ্যান দিতে চাই। অ্যাকর্ডিং টু প্রেস ফ্রিডম ইন্ডেক্স 180টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্কিং 159। এটা অল ওভার ইন্ডিয়াতে যত মেন স্ট্রিম মিডিয়া আছে সবাইকে ধরে, বাকিটা আপনাকে বুঝে নিতে হবে। স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু হয়েছিল 2016 সালে, ঠিক তার 2 বছর পরে 2018-তে প্রায় সিমিলার প্রজেক্ট আয়ুষ্মান ভারত চালু করে কেন্দ্র সরকার, যেখানে দুক্ষেত্রেই সাধারণ গরিব মানুষ প্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সাহায্য পায়। ইভেন কিছুদিন আগে লোকসভায় দাঁড়িয়ে গৃহমন্ত্রী অমিত শাহ আয়ুষ্মান ভারত নিয়ে উল্লেখ করেছেন, दिल्ली में भी कमल खिल गया, दिल्ली बाकी था वहां पर भी आयुष्मान भारत आ गया। मान्यवर, आज देश के हर गरीब को 5 लाख तक का खर्चे का चिंता नहीं करना। অপরদিকে আমরা অনেকটা রিসার্চ করার পর জানতে পারি যে আয়ুষ্মান ভারত প্রজেক্টে অমীমাংসিত হাসপাতালের ক্লেমের সংখ্যা প্রায় 64 লক্ষ এবং হাসপাতালগুলি কেন্দ্রীয় সরকারের কাছে পাবে প্রায় 12,000 কোটি টাকা। কারণ ভিন রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলির বকেয়ার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 12,000 কোটি। সারা দেশে অমীমাংসিত ক্লেমের সংখ্যা প্রায় 64 লক্ষ, হাসপাতালগুলির বকেয়া প্রায় 12,000 কোটি টাকা, জানিয়েছে আয়ুষ্মান ভারতের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল হেলথ অথরিটি। তবে এক্ষেত্রে বলতে পারি সর্বপ্রথম বাংলা যেটা ভাবে পরে সারা ভারত সেটা ভাবে, কিন্তু প্রশ্ন হলো বাংলার মতো সবাই কি সাফল্য পায়? যেদিকে পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে সেটা হলো বড় শিল্প। যে রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার যত বেশি সেই রাজ্যে ইনকাম সোর্সও তত বেশি হয়ে থাকে। এটা ঠিক যে মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পর সেভাবে কোনো বড় কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে তাদের ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার খুলতে পারেনি, কিন্তু প্রচুর ছোট কোম্পানি পশ্চিমবাংলায় রমরমিয়ে ব্যবসা করছে। প্রতি বছর বাণিজ্য সম্মেলন হয় ঠিকই, কিন্তু তাতে খুব একটা সাফল্য দেখা যায়
যায় না। আর এর সব থেকে বড় কারণ হলো ইনভেস্টমেন্ট। পশ্চিমবঙ্গ সরকারের উচিত যে কোনো প্রকারে বড় শিল্পকে পশ্চিমবাংলায় আহ্বান জানানো, যাতে পশ্চিমবাংলার শিক্ষিত যুবকরা কাজ পায়। জিএসটি শুরু হওয়ার পর থেকে ভারতবর্ষে প্রায় 1 লক্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আর কিছু মানুষ চেল্লায় যে পশ্চিমবাংলা থেকে প্রায় 2000 ইন্ডাস্ট্রি অন্য রাজ্যে চলে গেছে। আর দাদা, সারা ভারতবর্ষের জিডিপি গ্রোথ রেট প্রায় 8.2%, আর সেখানে বাংলার 12%। শুধু নেই করে চিল্লালে হবে না, কাজ করতে হবে। তবে যদি ইন্ডাস্ট্রি হয় তাহলে এই রাজ্যের মানুষের উপকার হবে, এতে কোনো সন্দেহ নেই। এনিওয়েজ, কোনো দলের সাথে নয়, এমন রাজনীতি হোক যাতে সারা বাংলার মানুষের বাঙালির উন্নয়ন হয়। বাংলায় এমন অনেক ছোট ব্যবসা আছে যেগুলো ভিন রাজ্য থেকে লোক এসে এখানে করছে, সেইগুলোর ওপর বাঙালির নজর দেওয়া উচিত। তবে আপনার কি মনে হয় 2026-এর বিধানসভায় কে জিতবে? এতগুলো অভিযোগ নিয়ে টিএমসি কি চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে, নাকি পরিবর্তন চেয়ে মানুষ বিজেপিকে ভোট দেবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আরো অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।